এই ছোট শহরটা বেশ সুন্দর। শহর বলে ভুল করলাম, শহরতলি বলা চলে। গ্রামের দিকেই পাল্লা ভারী। তবে আমি গ্রাম বলতে মেঠো পথ, গরুর গাড়ি, মাটির বাড়ি, হ্যাজাকের আলো এইসবই বুঝি। সেটা বোধহয় ছোট থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ার দোষ। তিনি বাঙালির মনে গ্রাম বাংলার যেসব চিত্র এঁকে দিয়েছেন সেটা সহজে মন থেকে বেরোনোর নয়। তবে এখনকার বেশিরভাগ গ্রামে আর সেই রকম নয়। হ্যাজাকের জায়গায় বিদ্যুৎ বাতি এসেছে, উনুনের জায়গায় এসেছে গ্যাস। এগুলো এই জায়গায় না থাকলে হয়তো আমি বলরামপুরকে গ্রামই বলতাম। একটা প্রজেক্টের কাজে যখন কোম্পানি থেকে এখানে আমাকে পাঠিয়েছিল, মন একেবারে খারাপ হয়ে গেছিল। কিন্তু কিছু বললে চলবে না, একেই তো প্রাইভেট কোম্পানি, তার উপর গত মাসে 5 জনকে ছাঁটাই করে দিয়েছে। অতএব এই অকালের বাজারে যেন তেন প্রকারেণ টিকে থাকাটাই আসল বুদ্ধিমানের কাজ। অতঃপর খানিকটা বাধ্য হয়েই চলে এলাম এখানে। কিন্তু এখানে এসে জায়গাটা আমার ভালোই লাগলো। ছিমছাম, নিরিবিলি, শান্ত পরিবেশ এই গ্রামটা। লোকজন নিজেদের মতো করে জীবন কাটায়। বাইরের বিশ্বের খবর নিয়ে তাদের কারুর মাথা ব্যথা নেই। সরকার এলো কি গেল তাতে কিছু এসে যায় না ওদের। মাঝে মাঝে মনে হতো এরাই হয়তো প্রকৃত সুখী। কি পেয়েছে আমরা বিলাসিতার বিনিময়? যাকে, এটা মোটেই তাদের গল্প নয়, এটা আমার নিজের জীবনের ঘটনা, যা এত বছর পরেও আমায় এখনো মাঝে মাঝে দুঃস্বপ্নে হানা দেয়। তাই বেকার কথা বলে আপনাদের না রাগিয়ে সেই কথাটাই আসি। আমার কোম্পানি গ্রামের শেষ সীমানায় বড় একটা জমি নিয়ে প্ল্যান্ট বানাচ্ছে। আমি সেখানকার সুপারভাইজার। কোম্পানি থেকেই আমার থাকার ব্যবস্থা করেছে সেই প্ল্যান্টের জায়গা থেকে 20 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে একটা 2 কামরার বাড়িতে। অবশ্য পাকা বাড়ি, তবে একটু পুরনো। এতদিন নাকি পরিত্যক্ত ছিল, কোম্পানি মেরামত করে থাকার উপযুক্ত করেছে। একজন গ্রামের মহিলা বিন্দু মাসি এসে সকালে খাবার করে দিয়ে যায়, রাতের রুটিও করে দেয় তখনই। সারাদিন কাজ করে সন্ধ্যের পর বাড়ি ফিরে আমি তাওয়ায় রুটি একটু সেকে নিয়ে তরকারি গরম করে খেয়ে নিই। বিন্দু মাসি কিছুতেই সন্ধ্যেবেলা বাড়িতে আসে না। না, কারণটা বাড়ির কোনো সমস্যা না। আসলে বাড়ির দক্ষিণ জানলা খুললেই একটা পুরনো কবরখানা পড়ে। আমার বাড়িটার থেকে সামান্য দূরেই সেটা। সেই কারণে গ্রামের মহিলারা সন্ধ্যেবেলা এদিকে আসে না। আমি প্রথম দিন বিন্দু মাসির কথা শুনে হেসেই উঠেছিলাম। জানতে চেয়েছিলাম, কেন কবরখানার সঙ্গে বাড়ির কি সম্পর্ক? বাড়িতে ভূত আছে নাকি? না গো দাদা বাবু, তা নেই। তবে ওই পাশেই তো কবরখানা, সেটা ভাবলেই তো ভয় করে। ওহ, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি না হয় একবেলা এসে দুবেলার রান্না করে দিয়ে গেলে, তাতেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি তাই করব। আমি একবার দক্ষিণের জানলাটার দিকে দেখলাম। আমি ওটাকে খুলে রেখেছিলাম, কিন্তু বিন্দু মাসি ঘরে ঢুকেই প্রথমে ওটা বন্ধ করে পর্দা টেনে দেয়। অতএব এখন ওটা বন্ধ। আমি মাসিকে জিজ্ঞেস করলাম, ও কাদের কবর? বিন্দু মাসি ঘর ঝাড়ু লাগাতে লাগাতেই বলল, সেটা তো আমরা জানি না গো দাদা বাবু, ও তো অনেক পুরনো, আমাদের বাপ ঠাকুরদার জন্মের আগে। ও আচ্ছা, এছাড়া আর কোনো অসুবিধা নেই তো এই বাড়িতে থাকার? না গো দাদা বাবু, তা নেই। তবে দরজা জানলা ভালো করে বন্ধ রেখো। চিনু পাগলা তো সারাদিন এদিকেই ঘোরাঘুরি করে। চিনু পাগলা? সেটা আবার কে মাসি? সে কি গো, চিনুকে দেখনি এখনো? দেখবে দেখবে, কয়েকদিনের মধ্যেই দেখবে। ও ঠিক খাবার চাইতে চলে আসবে এখানে। সে তো নয় বুঝলাম, কিন্তু সে থাকে কোথায় আর লোকটাই বা কে? পাগলা গো পাগলা, পাগলারা যেমন হয়। ও বেটা সারাদিন কবরখানার আশেপাশেই ঘুরঘুর করে, কবরের ওপরেই শুয়ে থাকে সারাদিন। একা একা বিড়বিড় করে। আমার দেখলে ভয়ই লাগতো ছোটবেলায়। ও বাবা, এ তো আপদ। এসব উটকো ঝামেলা আমার কপালেই জুটল। না না, ও কিছু করে না গো দাদাবাবু, ভীতু বুড়ো একটা। মাঝে মাঝে খাবার চাইতে এর ওর বাড়ি যায়, কারুর কোনো ক্ষতি করে না, কারুর ঘরও নোংরা করে না। ওই কবরখানাতেই পড়ে থাকে। মাঝে মাঝে বৃষ্টি পড়লে ওই মৃত্যুদের আস্থা বলে ঢুকে পড়ে।
এরপর বেশ কয়েকটা মাস কেটে গেল। প্রজেক্ট শেষ হতে এখনো আরো 1 বছর লাগবে বলে মনে হচ্ছে। আমার আর কোনো অসুবিধা হচ্ছিল না, আমি বেশ ভালোই ছিলাম। তবে একটা কথা ঠিক, এক ধরনের অস্বস্তি হতো। কি অস্বস্তি আমি সেই সময় বুঝিনি, কিন্তু মনের ভেতরে ভেতরে একটা অস্বস্তি ভাব হতো। লক্ষ্য করে দেখেছিলাম অস্বস্তিটা আমার দক্ষিণের জানলাটা খোলা রাখলেই হয়। আমার মনে হয় যে গ্রামের পরিবেশের প্রভাব পড়েছে আমার উপর, নয়তোবা কবরখানা বা শ্মশান নিয়ে আমার কোনোদিন কোনো অস্বস্তি ছিল বলে তো মনে পড়ে না। তবে এটাও সত্যি যে আগে কোনোদিন কবরখানার পাশে বসবাসও করিনি, এই প্রথমবার, তাও আবার এই পরিবেশে সম্পূর্ণ একা। অতএব কিছুটা প্রভাব পড়তে বাধ্য। রাতের দিকে পরিবেশ খুব নিস্তব্ধ হয়ে যায়। আমরা যারা শহুরে পরিবেশে বেড়ে উঠেছি তারা সত্যি বলতে কোনোদিন প্রকৃত নিস্তব্ধতা উপলব্ধি করেনি। সেই পরিবেশ শান্তির, আবার আশঙ্কারও। ও, একটা কথা বলে রাখি, চিনু পাগলার দেখা আমি পেয়েছিলাম 7 দিনের মধ্যেই, এবং সেই প্রথম সাক্ষাতের স্মৃতি মোটেই সুখময় ছিল না। একদিন প্রজেক্টের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে স্নান সেরে সবে একটা বই নিয়ে পড়তে বসেছি। তখন প্রচণ্ড গরমও পড়েছিল, তাই দক্ষিণের জানলাটা খোলাই রেখেছিলাম। বই পড়তে পড়তেই হঠাৎ অস্বস্তি হতে শুরু করলো। আপনা থেকেই চোখটা ওই খোলা জানলাটার দিকে চলে গেল। ভয় পেয়ে গেলাম। হঠাৎ দেখি জানলার ঠিক বাইরে থেকে একটা মুখ আমার দিকে তাকিয়ে আছে। একটা বিচ্ছিরি মুখ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। চমকে গিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়তে হলো। কোলে রাখা বইটা মাটিতে পড়লো ধপ শব্দ করে। প্রচন্ড ঘাবড়ে গেছিলাম, কিন্তু তারপরেই বুঝতে পারলাম যে ওটা একটা মানুষের মুখ। নোংরা জট ধরা চুল, দাড়ির ঝাঁকের মধ্যে একটা মানুষেরই মুখ উকিল দিচ্ছে বটে। আমার হৃদগতি স্বাভাবিক হয়ে এলো। এগিয়ে গিয়ে জানতে চাইলাম, কে রে তুই, চিনু নাকি? লোকটা একইভাবে হেসে তাকিয়ে রইল। আমি বললাম, কি চাই এখানে? ফ্যাঁস ফ্যাঁসে গলায় এইবার লোকটা কথার উত্তর দিল, খেতে দে। আমি একবার ভাবলাম দিই ভাগিয়ে। একটু আগেই ছোটখাটো হার্ট অ্যাটাক দিচ্ছিল বেটা আমায়, কিন্তু তা করলাম না। আজকেই 1 প্যাকেট পাউরুটি কিনে এনেছি। আগামীকাল সকালে আমার খাওয়ার চারটে রেখে বাকি প্যাকেটটা ওকে ধরিয়ে দিলাম, সঙ্গে 2টো কলাও দিলাম। সেইটা পেয়েই লোকটা আবার হেসে চলে গেল কবরখানার দিকে। এরপর থেকে মাঝে মাঝেই চিনু পাগলা এসে আমার জান্নায় উকি দেয়। যা থাকে বাড়িতে আমি তাই দিয়ে দিই একটা কিছু, সে চলে যায়। এভাবেই কয়েক মাস কাটলো। অস্বস্তির ভাবটা ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে, কিন্তু না, সেটা কাটলো না। একদিন একটু তাড়াতাড়ি প্রজেক্ট সাইট থেকে ফিরে এসেছিলাম। সেটা ছিল বিকেলের সময়। সন্ধে নামতে দেরি আছে, চারিপাশে পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। বেশ ভালোই লাগছিল পরিবেশটা। রাস্তা দিয়ে যেতে যেতে কি একটা মনে হয়, রাস্তা থেকে বাড়িতে না ঢুকে একটু আগেই বাঁ দিকে বাঁক নিয়ে কবরখানাটায় ঢুকলাম। দেখে মনে হলো এই কবরখানাটা অন্তত কয়েকশো বছরের পুরনো। একটা কাঠের বা লোহার গেট সম্ভবত ছিল এককালে, এখন আর সেটা নেই। ঢুকে এক গাদায় এলোমেলো ছড়িয়ে থাকা সমাধিগুলোর মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম উদ্দেশ্যহীনভাবে। এই সমাধিগুলো কোন ধর্মের তা বোঝার উপায় নেই, কারণ একটাও ক্রোশ নেই। সব কটা ছোট বড় শুধু সমাধি খলক। কিছু ভেঙে গেছে, আর কিছু যা রয়ে গেছে তার লেখা একটাও পড়া যায় না। আর কবরখানায় ঢুকে আমার কেন জানি না একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কিছু একটা এখানে ভুল আছে। মানে কিছু একটা যেন যেখানে থাকার কথা সেখানে নেই, কিন্তু সেটা কি বা কিসের আমি বুঝতে পারলাম না ঠিক। হঠাৎ একটা আওয়াজ কানে ভেসে এলো। ঘর ঘুরিয়ে তাকালাম সেদিকে। তাকিয়ে দেখলাম চিনু পাগলাকে। লোকটা একটা কবরের উপর বসে আছে। ফলকটার মুখোমুখি বসে বিড়বিড় করে কথা বলছে, যেন ওর সামনে ওটা পাথরের ফলক নয়, কোনো একটা মানুষ। এই কাণ্ডটা একজন উন্মাদ মানুষের পক্ষে মোটেই অস্বাভাবিক নয়, কিন্তু তবুও তা দেখে আমার অস্বস্তি হলো। চিনু আমাকে দেখতে পেল। আমাকে দেখে চিনু পাগলা আমার দিকে তাকিয়ে হাসলো। আমি জিজ্ঞেস করলাম, চিনু, কার সঙ্গে কথা বলছো? চিনু মাটির দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এই যে এখানে যারা শুয়ে থাকে ওদের সঙ্গে।
আমার হাতের রোম খাড়া হয়ে উঠল হঠাৎই ওর বলার ধরনটা থেকে, কারণ ও নিজে কথাটা বিশ্বাস করে যে কবরের লোকগুলো ওর সাথে কথা বলে। তাই এই কথাটা বলার ধরনে এমন একটা সততা ছিল যে আমার হাতের রোম দাঁড়িয়ে গেল। চিনু পাগলা আবার বলল, হ্যাঁ রে, ওরা কথা বলে, আমার সঙ্গে কথা বলে, ওদের কথা শোনার লোক চাই, তাই আমায় রেখেছে ওদের সাথে কথা বলার জন্য। আমার মনের মধ্যে ভয় সঞ্চার হয়ে উঠল। ওর কথা শুনে ভয়ে আমার বুকটা ধুকপুক করতে লাগলো। আমি আর দাঁড়ালাম না, ফিরে চলে এলাম বাড়িতে। আরো কয়েক মাস এভাবে কাটলো। গ্রীষ্ম গিয়ে শীত এলো, দক্ষিণের জানলা খোলা রাখার প্রয়োজন পড়ে না আর। তবে পাগলা আসে মাঝে মাঝে, সন্ধ্যার দিকে বন্ধ জানলায় টোকা দেয়। আমি জানলা খুলে খাবার দিই, খাবার নিয়ে পাগলা চলে যায়। এরকমই একদিন সন্ধ্যার দিকে রেডিওতে একটা গান চালিয়ে গায়ে একটা মোটা চাদর জড়িয়ে বসে আছি। এমন সময় জানলায় টোকার শব্দ হলো। উঠে গিয়ে খুলে দিলাম জানলা, দেখলাম চিনু দাঁড়িয়ে আছে। তবে আজ যেন কেমন একটু অন্যরকম লাগছে ওকে। মুখে হাসি নেই। ও কিছু বলল না। আমি একটা কমলা লেবু, দুটো রুটি আর খানিকটা গুড় একটা কাগজে করে এনে রাখলাম জানলায়। কিন্তু রোজকার মতো আজকে চিনু সেগুলোর প্রতি উৎসাহ দেখালো না। আমায় চমকে দিয়ে চিনু ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, তুমি চলে যাও এখান থেকে, ওদের নজর পড়েছে তোমার ওপর, ওরা দেখে তোমায়। আমিও তোমারই মতো একসময় এখানে থাকতাম, তারপর ওরা নজর করতো আমার ওপর। তুমি চলে যাও, আর কখনো ফিরে আসবে না এখানে। এইটুকু বলেই আমাকে হতবুদ্ধির মতো দাঁড় করিয়ে রেখে চিনু পাগলা অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু এইসব কি বলল? এ কি কোনো পাগলার কথা? এত স্বাভাবিকভাবে কি কোনো পাগলা কথা বলতে পারে? অন্ধকারে কবরখানাটার দিকে তাকালাম, কিছুই দেখতে পেলাম না। ঠান্ডা একটা হাওয়ার ধমকা এসে মুখে লাগলো। মুহূর্তে আবার সেই অস্বস্তিটা ফিরে এলো। আমি দ্রুত জানলাটা বন্ধ করে দিলাম। পরের দিন একটু আগেই ফিরছিলাম সাইড থেকে, রাস্তায় মিত্তির মশাইয়ের সঙ্গে দেখা হলো। আরে শুনেছেন? হ্যাঁ বলুন মিত্তির মশাই, কি হয়েছে? ওই যে পাগলা চিনু, যে মাঝে মাঝে আমার রাস্তা বলে ঢুকে থাকতো, আপনার থেকেও তো খাবার নিতে দেখেছি। হ্যাঁ সে তো জানি, কেন কি হয়েছে? আরে মশাই, ও তো মারা গেছে। আজ সকালে ওকে ওই কবরখানাতেই খুঁজে পেয়েছে বিলুর বাবা, মরে কাঠ হয়েছিল। সে কি কি বলছেন কি আপনি? কখন হলো? ঠিক জানি না, তবে শরীর ঠান্ডায় যেভাবে জমেছিল সেই দেখে ডাক্তার অনুমান করেছে গতকাল দুপুর থেকে বিকেলের মধ্যে মারা গেছে। না না, কোথাও একটা ভুল হচ্ছে। চিনু তো কালকে রাতেই আমার কাছে খাবার নিতে এসেছিল। সে কি, তাই নাকি? ও তাহলে হয়তো, হ্যাঁ নিশ্চয়ই ভুল হয়েছে ডাক্তারের। আমার মাথায় যন্ত্রণা শুরু হলো। ডাক্তারের কি সত্যি ভুল হয়েছে নাকি? বাড়ি ঢুকতে গিয়েও আমি আবার বাঁদিকে কবরখানাতে ঢুকলাম। কেমন যেন গা ছমছম করছে। আবারও সেই একই অনুভূতি হচ্ছে, কিছু একটা যেন ভুল আছে পুরো ব্যাপারটাতে, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছি না এখনো। ঠান্ডা হাওয়া বইছে, বিকেলের আলো নিভে আসছে। কিছুটা অস্বস্তি বোধ করলাম, তাই আজকে আর বেশি এগোলাম না। কিছুটা গিয়েই ফিরে এলাম। ঘরের তালা খুলে ভেতরে ঢুকলাম। আপনা থেকেই চোখ চলে গেল ডান দিকের খোলা জানলার দিকে। সকালে খুলেছিলাম, না আটকেই চলে গেছিলাম সাইডে, তাই এটা এখনো খোলাই রয়েছে। আবার অস্বস্তি শুরু হলো। এগিয়ে গেলাম ওটা বন্ধ করে দিতে। একটা পাল্লা টেনেছি, দ্বিতীয়টাও টানতে হাত বাড়িয়েছি গ্রিলের ফাঁক দিয়ে, তখনই আটকে গেলাম। বজ্রাহতর মতো দাঁড়িয়ে রইলাম বিস্ফারিত চোখে কবরখানা থ্রি তাকিয়ে। না, আলাদা কিছু দেখিনি। রোজ জানলা খুলেই যা দেখি এখনো তাই দেখছি, কিন্তু তাতে যে অস্বাভাবিকতাটা এতদিন ধরা পড়েনি, আজ সেটা বুঝতে পারলাম। আমি উপলব্ধি করতে পারলাম যে কেন আমার এই জানলা খোলা রাখলে অস্বস্তি হয়, আর কেন কবরখানায় ঢুকলে মনে হয় যেন কিছু একটা ভুল আছে। আগেই বলেছি যে কবরখানার কবরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকতে রেখেছি সেখানে ঢুকে। কবরের উপরের ফলকগুলোও সেভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। একটু আগেও তাই রেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে কবরখানার প্রতিটি ফলক আমার দিকে ফেরানো আছে।
প্রতিটি পুরনো পাথরের ফলক ঘুরে আছে আমার দিকে। এত মাস ধরে আমি যতবার জানলা খুলেছি আমি এই দৃশ্যই দেখেছি। ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি, কিন্তু কবরখানায় ঢুকে আমি দেখেছিলাম যে ফলকগুলো ছড়ানো ছিড়ানো। তাই আমার অনুভূতি হয়েছিল যে কিছু একটা ভুল আছে। তখন বুঝিনি। আমি যতবার জানলা খুলি কবরখানার প্রতিটি ফলক আমার দিকে ঘুরে যায়, ঠিক যেন নিচে শুয়ে থাকা মৃতরা ঘাড় ফিরিয়ে আমার দিকে দেখছে। হ্যাঁ, ওটাই আমার অস্বস্তি হয়। মুহূর্তে উপলব্ধি করতে পারছি। জানলা খুললেই আমার মনে হতো কেউ বা কারা আমায় দেখছে। অনেকগুলো চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। ওই পুরনো অজানা নামহীন খবরের ফলকগুলো আমায় দেখে, ঘুরে যায় আমার অজান্তেই আমার দিকে প্রতিবার। আমি প্রবল আতঙ্কে পাগলের মতো চিৎকার করতে করতে বেরিয়ে এসেছিলাম ওই ঘর ছেড়ে। সোজা গিয়ে মৃত্যুদের বাড়ির দরজায় ধাক্কা দিয়েছিলাম। আমার কথা ওরা বিশ্বাস করেছিলেন কিনা জানি না, তবে সেই রাতে তাদের বাড়িতে আমায় থাকতে দিয়েছিলেন। আমি আর কোনো দিন ওই ঘরে বা ওই কবরখানায় যাইনি। পরের দিনই সোজা কলকাতায় বাড়ি চলে আসি। কোম্পানির কাছে পরে অজুহাত দিয়েছিলাম কিছু একটা। ওখান থেকে জিনিসপত্র লোক মারফত আনিয়ে নিয়েছিলাম। তারপর আর কোনো দিন ওখানে যাইনি। এই হলো আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিশ্বাস করুন, আজ এতগুলো বছর পরেও মাঝে মাঝে রাতে দুঃস্বপ্ন দেখি যে অনেকগুলো কবরের ফলক দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে। অন্ধকারে সেগুলোর গায়ে জোড়া জোড়া অসংখ্য চোখ তাকিয়ে আছে আমার দিকে।